সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি নোয়া ভিশন আয়োজিত কুইজ নাইটে। আপনারা জানেন এইটা আমাদের নতুন সংযোজন। বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে প্রতি শনিবার। তো কুইজ একটা নতুন সংযোজন গত সপ্তাহে আমরা শুরু করেছি এবং আমরা খুবই অভিভূত যে আপনাদের সাড়া দেখে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে অনেকেই অংশগ্রহণ করেছেন। আমি আজকে সকালেই শুনলাম প্রায় 3000 ভিউ হয়েছে আমাদের কুইজ নাইটের পেজে। তো আমরা অত্যন্ত আনন্দিত। আমরা ভেবেছিলাম যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে এটা কন্টিনিউ করব, না হলে কন্টিনিউ নাও করতে পারি। তো আপনাদের যে আগ্রহ আমরা দেখছি তাতে আমরা অভিভূত। আমার মনে হয় এই কুইজটি, সাপ্তাহিক কুইজটি চলতে পারে। দেখা যাক আজকে এই কুইজ অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। আপনারা জানেন ডিসেম্বর বিজয়ের মাস। এই যেহেতু ডিসেম্বর মাসে এই আয়োজন, আমরা আজকের কুইজ নাইটটিকে রেখেছি শুধু মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন দিয়ে সাজিয়েছি এবং প্রশ্ন আছে কিছু, আর আমরা আলোচনা করার সুযোগ পাবো যাতে এটাকে তথ্য প্রদান এবং তথ্যের আদান প্রদানের একটি উপলক্ষ করে রাখা যায়। তো সবার আগে আমি গত পর্বে যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে অভিনন্দন জানাই। আপনাদের ব্যাপক অংশগ্রহণ আমাদেরকে উৎসাহিত করেছে এবং গত পর্বে অনেকেই অংশ নিয়েছেন। তার মধ্যে আমরা সম্ভবত 6জন বা 7জন হবে লটারিতে বিজয়ী ঘোষণা করছি। তাদের ঠিকানায় নোয়া ভিশনের পক্ষ থেকে পুরস্কার পৌঁছে যাবে। তো প্রথমে কারা সেই বিজয়ী 6জন, আমরা তাদের নাম দেখে নিচ্ছি এখনই। আপনারা দেখলেন আপনারা কারা বিজয়ী হয়েছেন গত পর্বে। আপনারা নিশ্চয়ই আপনাদের নাম দেখেছেন, তাও আমি আরেকবার বলি। গত পর্বে বিজয়ী হয়েছেন কালীপদ হালদার, জনাব কালীপদ হালদার, জনাব মোজাম্মেল হক, জনাব কাজী মহিউদ্দিন, জনাব সোহেল আজিজ, জনাব জাকারিয়া হালদার এবং জনাব নুরুদ্দিন সামির। আমি নিশ্চিত যে এর মধ্যেই আমাদের স্বেচ্ছাসেবীগণ আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে। আপনাদের বাসার ঠিকানা সংগ্রহ করা হয়েছে নিশ্চয়ই, এবং আপনাদের বাসার ঠিকানায় পৌঁছে যাবে কুইজের বিজয়ীর পুরস্কার। তো আমরা আশা করছি আপনারা সবাই, আপনারা এই 6জন সহ গত পর্বে যারা অংশগ্রহণ করেছেন তারা সবাই আমাদের সঙ্গে আছেন। আমরা মিনিট খানেকের মধ্যেই আজকের পর্ব শুরু করব। আমরা আরো 1 মিনিটের মতো অপেক্ষা করছি আপনাদের জন্য। আপনারা কারা আসছেন সেটা যাতে আমরা বুঝতে পারি, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সবার ব্যাপক অংশগ্রহণ, তাহলে আমরা উৎসাহিত হই। আর একটা জিনিস না বললেই নয় যে লাইভ কুইজ অনুষ্ঠান, সামনাসামনি অনুষ্ঠান যত সহজ, অনলাইনে তত সহজ নয়। আমি কারো চেহারা দেখতে পাচ্ছি না, কারো এক্সপ্রেশন দেখতে পাচ্ছি না, এর মধ্যে নিজে একটা না কথা বলে যাওয়া, চালিয়ে যাওয়া এক জায়গা থেকে, এটা সহজ নয় মোটেও। কিন্তু তারপরেও যখন আপনারা লিখছেন তখন আপনাদের লেখা দেখে বুঝতে পারছি যে আপনাদের অংশগ্রহণ। তো সেখান থেকে কিছুটা ধারণা পাওয়ার চেষ্টা করছি যে কারা কারা আমাদের সঙ্গে আছেন। আমার মনে হয় আমরা ধীরে ধীরে শুরু করি। আরেকটা কথা, এটা খুবই চ্যালেঞ্জিং যে খুব দ্রুত আমরা কয়েক সেকেন্ড মাত্র সময় দিয়ে এর মধ্যে জবাব পাঠিয়ে দেয়া। আবার আমি নিজেও শুনেছি অনেকেই আমাদের সাথে যোগাযোগ করে বলেছেন যে আপনাদের নেটওয়ার্ক কানেকশন সবসময় খুব স্ট্রং থাকে না বলে প্রশ্ন যাওয়ার অনেক পরে আপনারা প্রশ্ন পাচ্ছেন এবং দ্রুত জবাব দিতে পারছেন না। তো এই প্রযুক্তির এই সব সমস্যা নিয়েই আমাদেরকে চলতে হবে। এই সব সমস্যা নিয়েই এই করোনাকালীন বিশ্ব এগিয়ে চলেছে। ইন্টারনেটের উপর আপনারা জানেন চাপ অনেক বেশি পড়েছে, বাচ্চাদের ক্লাস করতে হচ্ছে, অফিস করতে হচ্ছে, সে কারণে হয়তো চাপটা অনেক বেশি। তো যাই হোক, আমরা আমাদের দিক থেকে চেষ্টা করব আমাদের কানেকশনটাকে খুবই স্ট্রং রাখার, যাতে আপনারা সহজে অংশগ্রহণ করতে পারেন। তা আমার মনে হয় আমরা প্রশ্ন শুরু করি, যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন। আমরা শুরু করতে চাই। আমাদের প্রথম প্রশ্ন মুক্তিযুদ্ধ বিষয়ক, মানে একদম হার্ড এন্ড ফাস্ট মুক্তিযুদ্ধ হতে হবে এমন কিছু, মুক্তিযুদ্ধের ধারে কাছে অন্যান্য অনেক কিছু থাকতে পারে। মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ সম্পর্কিত জিনিস।
তো আমরা প্রথমে কঠিন প্রশ্নে যাব না, সহজ প্রশ্ন দিয়েই শুরু করতে চাই। আমাদের প্রথম প্রশ্ন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? আপনাদের সময় 30 সেকেন্ড, শুরু হচ্ছে এখন। প্রথম প্রশ্নের জবাবের সময় শেষ হয়ে গেল, 30 সেকেন্ড। আমরা জবাবের জন্য অপেক্ষা করি। নুরুদ্দিন সামির বলেছেন শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন সৈয়দ মোহাম্মদ মাসুদুল বারী। আমরা আরো কয়েক সেকেন্ড অপেক্ষা করতে চাই। আমি একটু ইন্টারফেয়ার করবো স্টুডিও থেকে, সেটা হলো যে হিতৈষামূলক বিপুর টাইমলাইনে শেয়ার না দিলে মনে হয় যে তার ভক্তরা কানেক্ট করতে পারছে না। আমি কিন্তু লিঙ্ক দিয়েছি, আমরা লিঙ্ক দিয়েছি মেসেঞ্জারে, যদি হিতৈষামূলক তার টাইমলাইনে শেয়ার দেয় লিঙ্কটি, আমার মনে হয় যে অনেকেই রিচ করতে পারবে। ধন্যবাদ। ঠিক আছে, আমি এখনই দিয়ে দিচ্ছি আমার পেজে। আপনারা দেখছেন আমার পেজেও যুক্ত হয়েছে। তো আমাদের প্রথম প্রশ্নটি গেল। আমি প্রথম প্রশ্নটি আবার করতে চাই, যাতে আমরা দেখছি যে অনেকে এখনো যুক্ত হতে পারেননি নেটওয়ার্কের নানান সমস্যার কারণে। প্রথম প্রশ্নটি আমি আবার করছি, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? এটি ছিল আমাদের প্রথম প্রশ্ন। সময় দিচ্ছি আবার, সময় শুরু হচ্ছে এখন। আমরা দুজনে জবাব পেয়েছি এর আগেই। হ্যাঁ, আবার জবাব পেয়েছি। নুরুদ্দিন সামির উনি বলেছেন শেখ মুজিবুর রহমান। আমরা আরো জবাবের জন্য অপেক্ষা করছি। এর আগে নুরুদ্দিন সামির এবং সৈয়দ মাসুদুল বারী দুজনেই বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা জবাবটি বলে দিচ্ছি, সময় আর দেয়া যাচ্ছে না। আপনাদের দুজনেরই জবাব সঠিক হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। বাংলাদেশ এই পর্বে মুক্তিযুদ্ধ বিষয়ক দ্বিতীয় প্রশ্ন। 1971 সালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? 1971 সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? সময় শুরু হচ্ছে এখন। নির্ধারিত 30 সেকেন্ড শেষ হলো। আমরা সঠিক জবাবের জন্য অপেক্ষা করি।
এখনো একটিও জবাব আসেনি। হ্যাঁ, মোহাম্মদ সোহেল আজিজ আপনি বলেছেন শেখ মুজিব। আমি বুঝতে পারছি না আপনি কি আগের প্রশ্নের জবাব দিয়েছেন সম্ভবত। এই প্রশ্নটির হয়তো নয়। এই প্রশ্নটি ছিল মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? নুরুদ্দিন সামির একজন বলেছেন আজিজ আহমেদ। আমরা অন্যদের জবাবের জন্য অপেক্ষা করি। আমরা আর কোনো জবাব পাইনি, আরো কয়েক সেকেন্ড অপেক্ষা করতে চাই। সোহেল আজিজ বলেছেন আজিজ আহমেদ। আমার মনে হয় সময় আমরা শেষ করি। না, সঠিক উত্তরটি হচ্ছে মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ছিলেন জুলফিকার আলী ভুট্টো। তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং জাতিসংঘে পাকিস্তানের পক্ষে বিভিন্ন সভায় যোগদান করেছিলেন। তো আমার মনে হয় আমরা পরের প্রশ্নে যাই, 3 নম্বর প্রশ্নে যাই। আপনারা জানেন 16ই ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ বিজয় অর্জন করেছে। সেদিন রেসকোর্স ময়দানে পাকিস্তানের যে জেনারেল এ কে ওসমানী, উনি 93,000 সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেছেন বাংলাদেশ এবং ভারতের অ্যালাইড ফোর্সের কাছে। বলতে হবে বাংলাদেশ এবং অ্যালাইড ফোর্সের আত্মসমর্পণ দলিলে তার পক্ষে বাংলাদেশ ও অ্যালাইড ফোর্সের পক্ষে কে ছিলেন এবং কে স্বাক্ষর করেছিলেন? 1971 সালের 16ই ডিসেম্বর যখন পাকিস্তান আর্মি আত্মসমর্পণ করেন জেনারেল এ কে নিয়াজি, তিনি আত্মসমর্পণ করেছিলেন কার কাছে? অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের অ্যালাইড ফোর্সের অধিনায়ক কে ছিলেন যিনি আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেছিলেন? সময় শুরু হচ্ছে এখন। আপনাদের সময় শেষ হয়েছে, আমরা সঠিক উত্তরের জন্য অপেক্ষা করি। সৈয়দ মোহাম্মদ মাসুদুল বারী লিখেছেন জগজিৎ সিং অরোরা। আমরা আরো একটু সময় দিতে চাই অন্যদের যারা অংশগ্রহণ করছেন। সোহেল আজিজ আপনি লিখেছেন জগজিৎ সিং। আমরা বুঝতে পারছি যে নেটওয়ার্কের অনেক সমস্যা আছে বিভিন্ন জায়গায়, ঠিক সময়ে জবাব আমাদের কাছে আসছে না, কিন্তু তারপরে অনুষ্ঠানের গতি ধরে রাখার স্বার্থে আমরা আর বেশি সময় দিতে পারছি না। আপনাদের দুজনেরই জবাব সঠিক হয়েছে। তখন ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা, তিনি ছিলেন অ্যালাইড ফোর্সের সর্বাধিনায়ক ওই সময় এবং তার কাছেই আত্মসমর্পণ করেছেন জেনারেল এ কে নিয়াজি। এই সংক্রান্ত আরো একটি প্রশ্ন আমি করতে চাই। এই প্রশ্নটিকে আমরা ধরছি 4 নম্বর প্রশ্ন। 3টা প্রশ্ন চলে গেল, 4 নম্বর প্রশ্ন। বাংলাদেশ এবং পাকিস্তানের যে আত্মসমর্পণ দলিল, পাকিস্তানের আত্মসমর্পণ দলিল টুয়ার্ডস বাংলাদেশ এবং ভারতের অ্যালাইড ফোর্স, এই দলিলের যে মূল দলিলটি এখন কোথায় আছে? আত্মসমর্পণের যে মূল ইনস্ট্রুমেন্ট বা দলিল সেটি এখন কোথায় আছে? আপনাদের সময় শুরু হচ্ছে এখন।
সময় শেষ হয়েছে। আমাদের প্রশ্ন ছিল পাকিস্তানের যে আত্মসমর্পণের মূল দলিল বা ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার, সেই দলিলটি অরিজিনালটি এখন কোথায় আছে? আমরা জবাবের জন্য অপেক্ষা করছি। নুরুদ্দিন সামির বলেছেন ঢাকার শাহবাগ জাদুঘরে। আপনারা একটু দ্রুত জবাব দেওয়ার চেষ্টা করেন, আমরা তাহলে পরের প্রশ্নে যেতে পারি। সৈয়দ মোহাম্মদ মাসুদুল বারী বলেছেন ঢাকার শাহবাগে। সোহেল আজিজ বলছেন শাহবাগ জাদুঘরে। আমার মনে হয় আমাদের সময় শেষ। আমরা সঠিক উত্তরটি বলে দিই। না, এর অরিজিনালটি ঢাকার শাহবাগ জাদুঘরে নয়, এটি আছে ভারতের নয়াদিল্লির জাতীয় জাদুঘরে। ভারতের ন্যাশনাল মিউজিয়ামে পাকিস্তানের আত্মসমর্পণের সেই দলিলটি সংরক্ষিত রয়েছে। আপনারা কেউ যদি নয়াদিল্লি ন্যাশনাল মিউজিয়াম ভিজিট করেন ভারতের, সেখানে এই দলিলটি দেখতে পাবেন। আমরা পরের প্রশ্নে যাই। আপনারা জানেন মুক্তিযুদ্ধে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য 7 জনকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়েছে এবং 7 জনই আপনারা জানেন মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। 7টি বীরশ্রেষ্ঠ খেতাবই হচ্ছে মরণোত্তর। 7 জনকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে এই 7 জনের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর কয়জন? বাংলাদেশ নৌবাহিনী না, তখন তো পাকিস্তান নৌবাহিনী ছিল। প্রশ্ন হচ্ছে নৌবাহিনীর কয়জন? আমাদের সময় শেষ হয়েছে, আমরা অপেক্ষা করি সঠিক জবাবের জন্য। আমার ধারণা প্রশ্নটি আপনারা বুঝতে পেরেছেন। প্রশ্নটি ছিল 7 জন বীরশ্রেষ্ঠ এর মধ্যে নৌবাহিনী থেকে কয়জন বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত হয়েছেন? সৈয়দ মোহাম্মদ মাসুদুল বারী বলেছেন 3 জন। সোহেল আজিজ বলেছেন 3 জন। আমরা আরো কয়েক সেকেন্ড সময় দিতে চাই আরো জবাব আসবার জন্য। নুরুদ্দিন সামির বলেছেন 1 জন। আমার মনে হয় আমাদের সময় শেষ। হ্যাঁ, সালাউদ্দিন আর্য ভূঁইয়া আপনি বলেছেন 3 জন। আমরা এই প্রশ্নের জন্য সময় শেষ ঘোষণা করছি। আপনাদের মধ্যে যিনি 1 জন বলেছেন তার উত্তর সঠিক হয়েছে। নৌবাহিনীর ছিলেন শুধু 1 জন, তিনি হচ্ছেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, যিনি ইঞ্জিন রুম অপারেটর ছিলেন। তিনি ছিলেন ঘটনাক্রমে তিনি আমাদের নোয়াখালীরই সন্তান, নোয়াখালীর সোনাইমুড়ির সন্তান রুহুল আমিন। তিনি একমাত্র নৌবাহিনী থেকে বীরশ্রেষ্ঠ খেতাব পেয়েছেন। আমরা পরের প্রশ্নে যাই। আপনারা জানেন 6 দফা ছিল আমাদের মুক্তির সনদ। 6 দফা প্রস্তাব পেশ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে 6 দফা কবে পেশ করা হয়েছিল? কত তারিখে 6 দফা আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে পেশ করা হয়েছিল? আপনাদের সময় শুরু হচ্ছে এখন।
আপনাদের সময় শেষ হয়েছে। আমাদের প্রশ্ন ছিল আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে 6 দফা কবে পেশ করা হয়েছিল, কত তারিখে? আমরা জবাবের জন্য অপেক্ষা করছি। ফেব্রুয়ারি বলেছেন মোহাম্মদ মাসুদুল বারী। আর কোনো জবাব এখনো পাইনি। আমার মনে হয় 5 ফেব্রুয়ারি বলেছেন নুরুদ্দিন সামির। আমার মনে হয় আমরা এই প্রশ্নের জবাবের জন্য সময় শেষ করছি। 6 ফেব্রুয়ারি বলেছেন সোহেল আজিজ। না, আমি পাকিস্তানে কবে পেশ করা হয়েছিল সেটা বলিনি। আমার প্রশ্ন ছিল আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে কবে পেশ করা হয়েছে। সঠিক উত্তর হচ্ছে 1966 সালের 21 ফেব্রুয়ারি। 1966 সালের 21 ফেব্রুয়ারি 6 দফা বাংলাদেশ আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে পেশ করা হয়েছে। আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটি প্লেইন, স্ট্রেইট ফরওয়ার্ড। বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? সময় শুরু হচ্ছে এখন। আপনাদের জবাব দেওয়ার জন্য সময় শেষ হয়েছে। আমরা এখন সঠিক জবাবের জন্য অপেক্ষা করছি। এখনো কোনো জবাব আসেনি। প্রশ্নটি ছিল বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? মামুনুর রশিদ দীপু বলেছেন ক্যাপ্টেন এম মনসুর আলী। ক্যাপ্টেন এম মনসুর আলী বলেছেন নুরুদ্দিন সামির। আমার মনে হয় আমরা সময় শেষ করি এই প্রশ্নের জন্য। মনসুর আলী বলছেন সৈয়দ মাসুদুল বারী। আপনাদের উত্তর সঠিক হয়েছে। বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। আমরা পরের প্রশ্নে যাই। আপনারা মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, মুক্তিযুদ্ধের গান এবং কথা নিয়ে চলচ্চিত্র মুক্তির গান, সেটি অনেকেই দেখেছেন। প্রশ্ন হচ্ছে মুক্তির গান নিয়ে। মুক্তির গান আপনারা সবাই জানেন। তখনকার যে অনেকগুলো ফুটেজ ছিল একটি সাংস্কৃতিক দলের, সেই ফুটেজ নিয়ে তারেক মাসুদ এবং ক্যাথরিন মাসুদ ওনারা এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন। এবং এটি ছিলেন একজন বিদেশি ফটোগ্রাফারের ক্যামেরার ফুটেজ। বলতে হবে মুক্তির গানের ক্যামেরাম্যান কে ছিলেন, অর্থাৎ কার ক্যামেরার ফুটেজ গুলো নিয়ে এই চলচ্চিত্রটি তৈরি হয়েছে। প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র মুক্তির গানে ক্যামেরা পার্সন কে ছিলেন? জবাব দেওয়ার জন্য সময় শুরু হচ্ছে এখন।
আমরা সঠিক জবাবের জন্য অপেক্ষা করছি। প্রশ্নটি ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র মুক্তির গানের ক্যামেরা পার্সন কে ছিলেন? নুরুদ্দিন সামির আপনি বলেছেন লিয়ার লেভিন। লিয়ার লেভিন বলেছেন সৈয়দ মাসুদুল বারী। মামুনুর রশিদ দীপু বলেছেন লিয়ার লেভিন। সোহেল আজিজ বলেছেন লিয়ার লেভিন। আপনাদের সবার উত্তরই সঠিক হয়েছে। কানাডার বিখ্যাত ক্যামেরা পার্সন, যিনি মুক্তিযুদ্ধের সময় পুরোটা সময় সাংস্কৃতিক দলের সঙ্গে ট্রাকে করে ঘুরেছেন এবং তার ক্যামেরার ফুটেজ থেকেই তারেক মাসুদ এবং ক্যাথরিন মাসুদ চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন। আমরা আমাদের পরের প্রশ্নে যাই। আমাদের পরের প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে মুক্তি বাহিনীর অর্থাৎ অ্যালাইড ফোর্স নয়, বাংলাদেশের মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন? বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন? সময় শুরু হচ্ছে এখন। আমরা সঠিক জবাবের জন্য অপেক্ষা করছি। প্রশ্ন ছিল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন, অ্যালাইড ফোর্সের নয়। নুরুদ্দিন সামির আপনি বলেছেন ওসমানী। MAG ওসমানী বলেছেন সৈয়দ মাসুদুল বারী। মোহাম্মদ সালাউদ্দিন আরজু ভূঁইয়া আপনি বলেছেন ওসমানী। মামুনুর রশিদ দীপু আপনি বলেছেন MAG ওসমানী। আতাউল ওসমান গনি বলেছেন সোহেল আজিজ। MAG ওসমানী বলেছেন রেজাউল হক। আমার মনে হয় আমরা সময় শেষ ঘোষণা করি এই জবাবের জন্য। আপনাদের সবার উত্তরই সঠিক হয়েছে। মুক্তিযুদ্ধে বাংলাদেশ পক্ষের মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন জেনারেল MAG ওসমানী। তিনি তখন কর্নেল ছিলেন, পরবর্তীতে জেনারেল খেতাবপ্রাপ্ত হয়েছেন। আমাদের পরের প্রশ্ন করি আমরা। আপনারা জানেন মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গান শোনানো, মুক্তিযোদ্ধাদেরকে উজ্জীবনীমূলক উৎসাহ ব্যঞ্জক গান শোনানো হয়েছে, চরমপত্র শোনানো হয়েছে, মুক্তিযুদ্ধের নানান তথ্য দেয়া হয়েছে যাতে মুক্তিযোদ্ধারা উজ্জীবিত অনুভব করতে পারেন। আমাদের প্রশ্ন হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটি কোথায় ছিল? স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটি কোথায় ছিল? সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ হয়েছে এই প্রশ্নের জবাবের জন্য। আপনাদেরকে মনে করিয়ে দিই, প্রশ্নটি ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? মামুনুর রশিদ দীপু আপনি বলেছেন কালুরঘাট। কালুরঘাট চট্টগ্রাম বলেছেন সৈয়দ মোহাম্মদ মাসুদুল বারী। মোহাম্মদ সালাউদ্দিন আরজু ভূঁইয়া বলেছেন কালুরঘাট। রেজাউল হক বলেছেন কালুরঘাট। আর কেউ কি জবাব দিবেন? আমার মনে হয় আমরা সঠিক উত্তর বলে দিই। আপনাদের সবার উত্তরই সঠিক হয়েছে। চট্টগ্রামের কালুরঘাটে প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং সেখান থেকেই উজ্জীবনীমূলক নানান অনুষ্ঠান প্রচার করা হয়েছে। আমরা আর 3টির মতো প্রশ্ন করব, তো শেষ দিক থেকে তৃতীয় প্রশ্ন করছি।
আপনারা জানেন বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ জেলা হিসেবে মুক্ত হয়েছিল যশোর। কত তারিখে যশোর মুক্ত হয়েছিল? আমাদের প্রশ্ন হচ্ছে কত তারিখে যশোর মুক্ত হয়েছিল, বা দিনটিকে যশোর মুক্তি দিবসও বলা হয়ে থাকে। যশোর মুক্ত দিবস কত তারিখ? সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ হয়েছে, আমরা সঠিক উত্তরের জন্য অপেক্ষা করছি। আপনাদের মনে করিয়ে দিই, প্রশ্নটি ছিল যশোর মুক্ত দিবস কত তারিখ ছিল। বাংলাদেশের একটি পূর্ণাঙ্গ জেলা হিসেবে প্রথম মুক্ত হয়েছিল যশোর হানাদারদের হাত থেকে। সৈয়দ মোহাম্মদ মাসুদুল বারী আপনি বলেছেন 6 ডিসেম্বর। 7 ডিসেম্বর বলেছেন নুরুদ্দিন সামির। 7 ডিসেম্বর বলেছেন মোহাম্মদ সালাউদ্দিন আরজু ভুঁইয়া। আর কোনো জবাব যদি না আসে আমরা সঠিক উত্তর বলে দিতে চাই। সঠিক উত্তর হচ্ছে 6 ডিসেম্বর 1971 সাল। যশোর মুক্ত হয়েছিল ডিসেম্বর মাসের শুরু থেকেই। ধীরে ধীরে আপনারা জানেন ভারতীয় বাহিনী 3 ডিসেম্বর বাংলাদেশের সঙ্গে পূর্ব পাকিস্তানের সঙ্গে যোগ দিয়েছে। যোগ দেওয়ার ফলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই আমরা ছোট ছোট ব্যাটল ফিল্ডে জয়লাভ করতে শুরু করেছি। এভাবে 6 ডিসেম্বর প্রথম পূর্ণাঙ্গ জেলা হিসেবে যশোর মুক্ত হয়েছে, এবং এরপর ধীরে ধীরে ডিসেম্বরের প্রথম সপ্তাহে 7, 8, 9, 10 তারিখে আস্তে আস্তে অন্যান্য জেলাও মুক্ত হতে শুরু করে, এবং এভাবে আপনারা জানেন 16 ডিসেম্বর আমরা পূর্ণাঙ্গ বিজয় অর্জন করি। আপনার পরের প্রশ্নে যাই। মুক্তিযুদ্ধকালীন আপনারা জানেন বাংলাদেশে অর্থাৎ ঢাকায় এবং সারা দেশেই বেশ কয়েকজন বিদেশি সাংবাদিক খুব সক্রিয়ভাবে কাজ করেছেন। ওনারা তথ্য প্রেরণ করেছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থার জন্য। এরকম একজন সাংবাদিক ছিলেন যার 2টি বিখ্যাত বই তিনি প্রকাশ করেছিলেন মুক্তিযুদ্ধের পরে ভিন্ন 2টি সময়ে। একটি হচ্ছে বাংলাদেশ লিগাসি অফ ব্লাড এবং আরেকটি হচ্ছে দ্য রেপ অফ বাংলাদেশ। এই 2টি গ্রন্থেরই একজনই রচয়িতা, যিনি একজন প্রখ্যাত সাংবাদিক। তিনি দেশব্যাপী ঘুরে সংবাদ সংগ্রহ করে বই 2টি লিখেছেন। প্রশ্ন হচ্ছে সাংবাদিকের নাম কি? সময় শুরু হচ্ছে এখন। আপনাদের জবাব দেওয়ার সময় শেষ হয়েছে, আমরা জবাবের জন্য অপেক্ষা করছি। অ্যান্থনি ম্যাসকারেনহাস বলেছেন সৈয়দ মোহাম্মদ মাসুদুল বারী। অ্যান্থনি ম্যাসকারেনহাস বলেছেন মামুনুর রশিদ দীপু। আমরা আরেকটু অপেক্ষা করি, আমরা জানি বিভিন্ন জায়গায় নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে। ঠিক আছে, এই প্রশ্নের জবাবের জন্য সময় আমরা শেষ করছি। আপনাদের দুজনেরই জবাব সঠিক হয়েছে। সেই প্রখ্যাত সাংবাদিকের নাম ছিল অ্যান্থনি ম্যাসকারেনহাস। তিনি করাচিরই একটি পত্রিকার সাংবাদিক ছিলেন, কিন্তু বাংলাদেশে এসে অ্যাট্রোসিটি দেখে তিনি নিজে সত্য প্রকাশে পিছপা হননি। তিনি এখান থেকে যে চিত্র পাঠিয়েছেন তার ভিত্তিতে এই 2টি গুরুত্বপূর্ণ বই তিনি লিখেছেন। আমাদের এই কুইজ পর্বের শেষ প্রশ্নটি করছি। আমি একটি কোটেশন বলছি 1 লাইনের। আওয়ার গভর্নমেন্ট হ্যাজ ফেইলড টু ডিনাউন্স অ্যাট্রোসিটিস। অন্য একটি দেশের একজন ডিপ্লোম্যাট, একজন কূটনীতিক এই কথাটি বলেছেন, এবং এই কথাটি বলেছেন তার দেশে প্রেরণ করা যে তথ্য বার্তা থাকে, কূটনৈতিক বার্তা, সেখানে। এবং সেই কূটনৈতিক বার্তাটি ব্লাড টেলিগ্রাম নামে পরিচিতি পেয়েছে। এই বার্তাটি তিনি প্রেরণ করেছিলেন 6 এপ্রিল 1971 সালে, যখন
প্রবল গণহত্যা শুরু হয়ে গিয়েছে, কিন্তু তার দেশের সরকার ফরমালি পূর্ব পাকিস্তানের পক্ষে অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষে সেভাবে অবস্থান নেয়নি, কিন্তু তিনি ব্যক্তিগত উদ্যোগে এই ধরনের বার্তা পাঠিয়েছিলেন এবং এটিকে মনে করা হয় ওকে এই কথা বলে ফেললে তার নাম বা তার দেশ আপনাদের পক্ষে অনুমান করা সহজ হবে। আমার প্রশ্ন হচ্ছে তিনি কে ছিলেন? ব্লাড টেলিগ্রামের মাধ্যমে নিজের দেশের অবস্থানের সমালোচনা করে যে বার্তাটি পাঠিয়েছেন সেই কূটনীতিকের নাম কি? সময় শুরু হচ্ছে এখন। আপনাদের জবাবের জন্য সময় শেষ হয়েছে, আমরা সঠিক উত্তরের অপেক্ষা করছি। আর্চার কে ব্লাড বলেছেন সৈয়দ মোহাম্মদ মাসুদুল বারী। আমরা এখনো আর কোনো জবাব পাইনি। আমার মনে হয় আমরা যথেষ্ট সময় দিয়েছি, আমরা সঠিক উত্তরটি জানিয়ে দিচ্ছি। জনাব বারী, আপনার উত্তরটি সঠিক হয়েছে। তিনি ছিলেন জনাব আর্চার কেন্ট ব্লাড বা আর্চার কে ব্লাড নামে পরিচিত ছিলেন। তিনি ছিলেন ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল। যেহেতু পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান তখন কোনো দেশ হয়নি, সেই জন্য কনসাল জেনারেল পাঠিয়েছিলেন তারা ঢাকায়, এবং তিনি ছিলেন কনসাল জেনারেল। তিনি ফর্মালি এক ধরনের মার্কিন যুক্তরাষ্ট্রের ফর্মাল যে অবস্থান বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার এক ধরনের খুব সমর্থন না করে বাংলাদেশে যে অ্যাট্রোসিটি হয়েছে সেইটার সমর্থন করেছেন, এবং সেই অ্যাট্রোসিটির যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার যথাযথভাবে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে সেই কথা তিনি দ্ব্যর্থহীনভাবে বলেছেন তার কূটনৈতিক বার্তায়। এবং সেই বার্তায় ঢাকায় যে মিশন ছিল তাদের 20 জন কূটনীতিক স্বাক্ষর করেছিলেন, এবং সে কারণে তিনি তার ক্যারিয়ারে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন ঠিকই, কিন্তু সত্য বলার কারণে বাংলাদেশের মানুষের কাছে তিনি অত্যন্ত সম্মানিত হয়েছেন। পরবর্তীতে বাংলাদেশে যে মার্কিন দূতাবাস সেখানকার লাইব্রেরির নামকরণ তারা করেছেন আর্চার কে ব্লাড পাঠাগার। আমার মনে হয় আমরা আজকের কুইজ নাইটের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা গত পর্বে বলেছিলাম যদি আপনাদের আগ্রহ থাকে, আপনাদের সক্রিয় অংশগ্রহণ থাকে, তাহলে আমরা প্রতি শনিবার রাত 11টায় এটি কন্টিনিউ করব। তো আমি বুঝতে পারছি না কতজন অনলাইনে জবাব দিয়েছেন, সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে যতজনের জবাব আমি পেয়েছি সেই সংখ্যাটি অতটা উৎসাহব্যঞ্জক নয়। তো আমরা জানি না কতদিন কন্টিনিউ করা যাবে। যদি খুব আগ্রহ না থাকে তাহলে সঞ্চালক হিসাবে এটা চালিয়ে নেওয়ার আগ্রহ আমি খুব বোধ করি না। তারপরে দেখি আমরা আরো 1-2টি পর্ব দেখব। যদি আপনাদের ব্যাপক অংশগ্রহণ থাকে তাহলে আমরা এটি চালিয়ে নিব, এবং এর পরের পর্ব থেকে আবার স্বাভাবিকভাবেই পাঁচমিশালি প্রশ্নে আমরা চলে যাব। এই পর্বটি আমরা শুধুমাত্র মুক্তিযুদ্ধের উপর করেছিলাম। পাঁচমিশালি প্রশ্ন এবং প্রশ্ন উত্তর থাকবে। আর যথারীতি আপনাদের জন্য আপনাদের বিজয়ীদের কয়েকজনকে নওভিশনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। আজকে যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে অভিনন্দন জানাই, এবং যারা বিজয়ী হবেন আপনারা আপনাদের ঠিকানায় আপনাদের পুরস্কার পেয়ে যাবেন। আমাদের স্বেচ্ছাসেবীরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের ঠিকানা সংগ্রহ করে নেবে। আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই করোনাকালীন সময়ে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ।